নমস্কার, আমি স্বপন কুমার দেব। আবার আপনাদের সঙ্গে একটু কথা বলতে চলে এলাম। একটা বিষয় নিয়ে আবার একটু শেয়ার করি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা আমার প্রত্যেক বন্ধুদের, আমার সাবস্ক্রাইবারদের এবং আমার ফলোয়ার্সদের, এবং তার সঙ্গে তো আমার সুমনেরদের অবশ্যই আমার অভিনন্দন থাকবে, শুভেচ্ছা থাকবে। আমি এর আগেও বলেছিলাম যে ঘরের শত্রু বিভীষণ, এই ইদানিং আমরা দেখতেই পাচ্ছি SIR নিয়ে কীরকম পরিস্থিতি তৈরি হয়েছে। তো এইভাবে তো আর কোনো রাজ্যের কোনো উন্নতি হবে বলে মনে হয় না। সরকারি নিয়ম মানব না, ক্ষমতা দখল করব বা ক্ষমতা দখল করে রাখব। আর জনগণের ভোট তো আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গে থরিকে আর হয় না, কোনো স্বচ্ছতা নেই। আমার মনে হয় না বিহার এবং পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষে আর কোথাও এই ধরনের জালিয়াতি বা মারামারি, খুন খারাপি হয়। জাতীয় নির্বাচন মানে লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন হোক, নির্ঘণ্টভাবে স্বচ্ছতার সঙ্গে হয়, এটা কোথাও দেখতে পাওয়া যাবে না। একমাত্র বিহার তাও শুধরে গেছে অনেকটা। আর পশ্চিমবঙ্গ, এই দুটো নাম মোটামুটি কালো তালিকায় আছে আর কি। যাই হোক, সেগুলো নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। তবে একটা কথা বলি, ভারতের শত্রু পাকিস্তান এখন বাংলাদেশে যাতায়াত করছে। তাদের নেতারা, তাদের সামরিক বাহিনীর জেনারেলরা, উচ্চ আধিকারিকেরা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারা এখন খুব যাতায়াত করছে বাংলাদেশে। এবং বাংলাদেশের যে একটা অপদার্থ অন্তর্বর্তীকালীন উপদেষ্টা আছে ক্ষমতায়, ও আবার নোবেল পুরস্কার নাকি পেয়েছে, মোহাম্মদ ইউনিস, একদম যাকে বলে কাঠের পুতুল। ও জামাত ইসলাম বলুন আর বিএনপি বলুন আর তার নিজের তৈরি যে নাগরিক পার্টি একটা আছে, NCP নাকি, সেটা। তো এদের কথা নাচে আর ওঠে। জানি না ওনার ভবিষ্যৎ কি আছে, উনি আদৌ ওই চেয়ারে থাকতে পারবেন কি না, তারপর ওনার পরিণতি কী হবে, সে আল্লাহ বলবে, উপর আল্লাহ বলবে। সেই বাংলাদেশে ইনি যে ভারতের দয়ায় বেঁচে আছেন, ভারতের করুণাতে খেয়ে পড়ে এই বাংলাদেশ রাষ্ট্রটা বা দেশটা স্বাধীনতা পেয়েছিল, আজকে তারাই কি করছে, ভারতের পেছনে কাঠি দিচ্ছে, ভারতের বিরুদ্ধে শত্রুতা করছে। যেগুলো আমাদের দেশের ঘরের ভেতরে শত্রু তো আছেই। আজকাল পেপার খুললে বা আপনি যদি টিভি খোলেন দেখতে পাবেন হাজারে হাজারে বাংলাদেশি, এমনকি পাকিস্তানি পর্যন্ত, যেই বলেছে SIR হবে, আমাদের সারা পশ্চিমবঙ্গে যেসব জায়গায়, নর্থ বেঙ্গলও বিশেষ করে আছে, পরিচারিকার কাজ করে, রাতারাতি তারা 10 বছর 15 বছর ছিল, আধার কার্ড ফাধার কার্ড বানিয়েছিল, সব জালি জিনিস, একটাও সঠিক নয়। এগুলো তৈরি করে দিয়েছে কিন্তু আমাদের ভারতবাসী, নিজেদের লোকের দ্বারাই এইসব জালিয়াতি হয়েছে। এখন এইসব পরিচারিকা কি করছে, তাড়াতাড়ি তারা ঘরবাড়ি ছেড়ে দিয়ে, কাজকর্ম ছেড়ে দিয়ে সব পালিয়ে যাচ্ছে বাংলাদেশে অথবা পাকিস্তানে, যেই শুনেছে SIR হবে। এটা কালকের খবর বলছি, আবার আজকেও খবরে দেখাচ্ছিল, দেখছিলাম আর কি। এত ভয় কেন? ভয় সব জালিমাল, সব জালিয়াতি। এতদিন এরা মোটামুটি প্রভাবশালী শাসক দলের নেতা নেত্রীদের মদতপুষ্ট হয়ে, সমর্থিত হয়ে এরা এতদিন এইভাবে থেকেছে। এগুলো বলতে গেলে এখন দোষটা আপনার ঘাড়ে এসে পড়বে, বলা যাবে না কিছু। তো ঈশ্বরের মা দুনিয়ার বার, এ ভোগান্তি বাপ তো বাপকেও ছাড়ে না, এখানেও ছাড়বে না। আর এই পাকিস্তান কি করছে,
এই বাংলাদেশের এই অন্তর্বর্তীকালী মোহাম্মদ ইউনূস তাদেরকে ডেকে আনছে, নিজের সর্বনাশটা নিজেই করছে, নিজের কবর নিজেই খুঁড়ছে। এই মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সব জঙ্গি নেতারা, একদম দাগি, তারা বাংলাদেশে এসে ঘাঁটি গাড়ছে। তার সঙ্গে সঙ্গে পাকিস্তানের মদত, পাকিস্তানেরও সামরিক বাহিনীর সব কর্তারা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন রকম মন্ত্রী, তারা বিদেশমন্ত্রী সব আসছে, ঘাঁটি গাড়ছে, মিটিং করছে কী করে একটা ধ্বংসাত্মক কার্যকলাপ কাণ্ড ঘটানো যায়, জঙ্গি বাহিনী তৈরি করে নেওয়া যায় এবং সেগুলোকে অনুপ্রবেশ ঘটানো যায় ভারতের মধ্যে, ভারতের বিরুদ্ধে। বাংলাদেশে এখন এই বিষটা ছড়াচ্ছে পাকিস্তান। খিলাফতের ডিজাইনে 326টা মাদ্রাসা চলছে জোরদার প্রশিক্ষণ। মাদ্রাসার নামে জঙ্গি ট্রেনিং চলছে, আগ্নেয়াস্ত্র কীভাবে চালাতে হয়, এটা হচ্ছে মাদ্রাসার এখন ওখানকার মূল মন্ত্র, মূল পরিকাঠামোর একটা উদ্দেশ্য। বাংলাদেশের খিলাফত প্রতিষ্ঠার অন্যতম শর্ত যে এই দেশকে বিধর্মী মুক্ত করা। বিধর্মী মানে যারা মুসলিম নয়, অমুসলিম সম্প্রদায়। এই দেশকে তার সঙ্গে সঙ্গে পীর, সুফি, বাউল, মাজারবাদীদেরও নিকেশ করা। বুঝেছেন? আপাতত এটাই কট্টরপন্থী এবং জিহাদি সংগঠনগুলির কর্মসূচি বলে জেনেছে ভারতীয় গোয়েন্দা বাহিনী। ভারতীয় গোয়েন্দা সংস্থা এই খবরগুলো দিয়ে, এর আগে আমি দুটো ভিডিও এই বিষয়ে করেছি। আর এই সংবাদগুলো আপনি আমার চ্যানেলেই পাবেন, আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক মিডিয়াতে এগুলো পাবেন। অতএব আমার একটাই রিকোয়েস্ট যে হয়তো পুরো ডিটেলসটা আমি বলি তো, যার জন্য হয়তো আমার ভিডিওটা একটু বড় হতে পারে, স্কিপ করবেন না, পুরোটা শুনে যান, তাহলে অনেক কিছু গোপন রহস্যের কথা আপনারা জানতে পারবেন। আর তাদের কাছে খবর এসেছে, মানে ভারতীয় গোয়েন্দা বাহিনীর কাছে খবর এসেছে, বাংলাদেশের নাগরিক সমাজ যখন সংবিধান সংশোধন, গণভোট, জাতীয় নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলির টানাপোড়েন দেখে চলেছেন ক্রমাগত, তখন ছড়িয়ে ছিটিয়ে থাকা ইসলামী সংগঠনগুলির মধ্যে সমন্বয় তৈরি করে নতুন নতুন জিহাদি নিয়োগ করে চুপচাপ নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে বাংলাদেশের কট্টরপন্থীরা, বাংলাদেশের জঙ্গিরা। বাংলাদেশের পরিস্থিতি ভারতের পক্ষে মোটেও ভালো নয়। তাই ভারতবাসী হিসেবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আপাতত ইসকন নিশানায় হলেও তাদের নজরে বাকি সব ধর্মীয় সংখ্যালঘুরা আছে। মানে কীভাবে তাদের হত্যা করা হবে, কীভাবে তাদের নিকেশ করা হবে, কতল করা হবে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভারতের গোয়েন্দাদের দাবি যে বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা 326টি মাদ্রাসাকে এই অভিযানে সামিল করা হয়েছে। সেখানে বিশেষ প্রচার করে কয়েক হাজার ছাত্রকে এই জিহাদের পথে আসার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। ভালো ভালো ছেলে, ভালো ভালো মেয়ে, মানে মেধাবী, একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাদের মাথা গুলিয়ে খেয়ে এই জঙ্গি পথে, জঙ্গির দলে রিক্রুট করা হচ্ছে, তারপরে গুলি খেয়ে মরছে। এই হচ্ছে কথা, এটা হচ্ছে জিহাদি। আর অনেক মাদ্রাসায় নব্য জিহাদিদের প্রশিক্ষণ পর্ব মোটামুটি এখন শুরু হয়ে গেছে। এই গোটা কর্মসূচির থিঙ্ক ট্যাঙ্ক হচ্ছেন পাকিস্তানি উগ্র সংগঠনগুলির নেতা, উগ্র আতঙ্কবাদী, তাদের যে সংগঠন, তাদের নেতারা। আর তেমনই এক পাকিস্তানি উগ্রপন্থী ধর্মীয় নেতার বাংলাদেশ সফরে কপালে ভাঁজ পড়েছে আমাদের ভারতীয় গোয়েন্দাদের। সূত্রের খবর, মানে আমাদের
গোয়েন্দা বাহিনীর সূত্রের খবর যেটা, সেটা হচ্ছে যে এই পাকিস্তানি মার্কাজি জমিয়ত আহলে হাদিস, এই নামটা, এটি কটমটে নাম, মার্কাজি জমিয়ত আহলে হাদিস এর সাধারণ সম্পাদক ইবতিসাম ইলাহি জহির এই মুহূর্তে বাংলাদেশের রাজশাহী সফরে আছেন। ইনি একজন মোস্ট ওয়ান্টেড ঘাতক জঙ্গি নেতা। এর আগে ফেব্রুয়ারিতে তিনি রাজশাহীতে ঘুরে গিয়েছেন। এই যে ইবতিসাম জহির আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন তার বাবা ইহসান ইলাহি জহির এবং তার নিজের বিভিন্ন উস্কানিমূলক ভাষণের মাধ্যমে বা ভাষণের কারণে। এই ইহসান ইলাহি ছিলেন ধর্মীয় পণ্ডিত। মাদ্রাসা থেকে পড়াশোনার পরে উর্দু, আরবি, ফার্সি, ফিলোসফি, ইসলামিক স্টাডিজ এবং পলিটিক্যাল সায়েন্স মোট 6টি বিষয়ে তিনি এমএ করেছিলেন, সঙ্গে এলএলবিও। কতটা মেধাবী চিন্তা করুন। এই মেধাটা উনি যদি ভালো কাজে, সমাজের কাজে, নিজের দেশের কাজে লাগাতে পারতেন, তাহলে হয়তো জাতির ভবিষ্যৎ বা জাতির যারা মেরুদণ্ড, তারা আজকে সুযোগ্যভাবে সুপথে তাদের দেশকে, তাদের সমাজকে অনেক পুষ্টি দিতে পারত, সমাজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারত। এতটা শিক্ষিত, এই এতগুলো বিষয়ে তিনি এমএ পাস করার পর এই বিষয়গুলোর উপরে তিনি আবার এলএলবি আইনজ্ঞ। এই মানুষটা জঙ্গি নেতা। এদের সর্বনাশ কে করছে? এই সৈয়দ মোহাম্মদ বা মোহাম্মদ সৈয়দ আর মাসুদ আজহারের মতো নেতারা। নিজেরা তো গোল্লায় যাচ্ছেই, নিজেদের পরিণতি তো খুব খারাপ। দাদাগিরি, মস্তানি, খুন খারাপি, মানুষ হত্যা, গাড়ি বাড়ি জ্বালিয়ে দেওয়া, সম্পত্তি নষ্ট করা, ধ্বংস করা, বেশি দিন চলে না এগুলো। এইভাবে বেশি দিন কোনো ক্ষমতায় কেউ আসতে পারে না, আর এলে সেটা টেকে না বেশি দিন। 1970-71 সালে নকশালরা এইভাবে এসেছিল, মানুষের গলা কাটো, পুলিশ খুন করো। সেই সময় কত মেধাবী ছাত্রছাত্রী আমি দেখেছি সেই সময়কার। তখন আমি খুব জ্ঞান হয়েছে, খুব শৈশব অবস্থা। এখন অধুনা আপনারাও দেখছেন যে এই মাওবাদী, আজকে দেখুন মাওবাদী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একদম কড়া দাবাইতে সব আত্মসমর্পণ করছে, না নিকেশ হয়ে যাচ্ছে এনকাউন্টার। এই 2026 সালের মধ্যে মাওবাদী বলে যে উগ্রপন্থী নকশাল, এককালে নকশালপন্থী ডিটো, নকশালের জেরক্স, ধ্বংস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। লাভটা কী হলো? এদের মধ্যে অনেক মেধাবী ছাত্রছাত্রী আছে, মানে জঙ্গি মহিলা, জঙ্গি পুরুষ আছে, এইভাবে গুলি খেয়ে মরছে। হয়তো ভালোভাবে বাঁচলে হয়তো তারা বা তাদের বংশধররা একটা ভালো জায়গায় সমাজে বুক চিতিয়ে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারত। এগুলো হচ্ছে শয়তানের কাজ। আরেকটা ব্যাপার দেখুন, এই যে যার কথা আমি বলছিলাম আপনাকে, যে ইবতিসাম ইলাহি জহির, এই মানুষটা এই উর্দু, আরবি, ফার্সি, ফিলোসফি, ইসলামিক স্টাডিজ এবং পলিটিক্যাল সায়েন্সের উপরে তিনি এই যে 6টি বিষয় এমএ করেছেন। তিনি তার ধর্মীয় বক্তৃতায় শিয়া সম্প্রদায়কে সরাসরি বিধর্মী এবং ইসরায়েল এজেন্ট বলে প্রচার করতেন এই সুন্নি পণ্ডিত। তিনি সুন্নি, শিয়ার বিরোধী। আমরা সকলেই জানি শিয়া এবং সুন্নিদের মধ্যে, এই মুসলিম সম্প্রদায়ের শিয়া সুন্নিদের মধ্যে একটা বিরাট সাপে নেউলে বিবাদ আছে। একজন শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ,
একটা বিপথে গিয়ে একটা মানে একদম অ্যান্টি সোশ্যালের কাজ করছে, সমাজ বিরোধী কাজ করছে। কি বলবেন আপনি? মূর্খ তো নয়? কিসের আশায়, কিসের ধান্দায় এত বড় একটা বিদ্বান ব্যক্তি শেষে জঙ্গি নেতা হয়ে গেল? বক্তি দিচ্ছে, উস্কানি দিচ্ছে, বিধর্মীদের খুন করে দাও। তার একই সম্প্রদায়, তিনি যেহেতু সুন্নি, তিনি শিয়াদের বিরুদ্ধে উস্কাচ্ছেন। তাহলে এই পড়াশোনার, এই বিদ্যার, এই শিক্ষার কি মূল্য আছে? কিচ্ছু মূল্য নেই। আর এই যে আহমদিয়া সম্প্রদায়কে ঘৃণ্য প্রজাতির মানুষ বলছেন এই ব্যক্তিটি প্রকাশ্যে। তিনি বাংলাদেশে এসে বিভিন্ন জায়গায়, রাজশাহী সহ বিভিন্ন জায়গায় তিনি তার সম্প্রদায়ের মানুষকে খেপাচ্ছেন, উস্কানি দিচ্ছেন, অশান্তি করার জন্য, সমাজে, দেশে, নিরীহ মানুষদের নিকেশ করার জন্য, বিধর্মীদের জন্য, অমুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে বিরুদ্ধে পাবলিককে খেপাচ্ছেন। আর অন্তর্বর্তী মানে আমাদের যে ভারতীয় গোয়েন্দা, এই ভারতীয় গোয়েন্দা সূত্রের দাবি যে পাকিস্তানের শিয়া বনাম সুন্নির দাঙ্গা, রক্তপাত ও সহস্র প্রাণহানির যে অন্যতম প্রধান কারণ ছিল এই ইহসানের বক্তৃতা, এই ইহসানের এই প্ররোচনামূলক বক্তৃতা। যেমন আজকালকার আমরা শাসক দলের অনেক নেতার প্ররোচনামূলক বক্তৃতা শুনছি, কিন্তু ঠিক জায়গায় দাওয়াই পড়লে না, এরা প্যান্ট খুলে পালাবে। তখন দল আর কিছু কোথাও ও রক্ষা পাবে না, ঘর বাড়ি ছেড়ে দিয়ে পালাবে। ফাঁকা বলি দিয়ে যাচ্ছে, উস্কানিমূলক, সব এগুলো উস্কানিমূলক। যে কোনো মুহূর্তে দাঙ্গা বেঁধে যেতে পারে আমাদের পশ্চিমবঙ্গে। নির্বাচন কমিশন সর্বশক্তিমান একটা সরকারি দপ্তর, সরকারি কাজ করছে, তাকে থ্রেট করছে। আর যারা সরকারি কর্মচারী আমাদের রাজ্যে, যারা এসআই করে বিএলও, ধরুন একটা পোস্ট, বুথ লেভেল অফিসার, তারা ছাপোষা নিরীহ শিক্ষক বা শিক্ষিকা, তাদেরকে ধমকানি দিচ্ছে যে সে অবৈধ হোক বৈধ হোক, নাম কাটা চলবে না। বৈধ হলে তো নাম কাটা চলবে না, ঠিক আছে, অবৈধ হলেও নাম কাটা চলবে না। দেখিস এরা তোমাকে ভোট দেয়, এই নামগুলো কাটা চলবে না, ইত্যাদি ইত্যাদি। ছেড়ে দিন, এই পাপের ফল ভুগতে হবে। ঈশ্বরের মার, আবার বলি, ঈশ্বরের মার দুনিয়ার বাপ। দাদাগিরি মস্তানি বেশি দিন যাবে না। হয় রোগ, নয় ব্যাধি, দুরারোগ্য ব্যাধি, প্রাণঘাতী ব্যাধিতে মরবে। আর তারপর বেশি বাড়াবাড়ি করলে হয়তো পুলিশের গুলি বলতে, শাসক দলের পুলিশ তো মারবে না, সেরকম হলে হয়তো সামরিক বাহিনীর গুলির সামনে পড়ে যায়, আধা সামরিক বাহিনীর গুলির সামনে। এইসব উস্কানিমূলক বক্তৃতাকারী মানুষরা, যারা সমাজের ক্ষতি করছে, যারা রাজ্যের ক্ষতি করছে, নিজের দলের ক্ষতি করছে, দেশের ক্ষতি করছে, নিজের পরিবারের ক্ষতি করছে, এবং তার নিজের জেনারেশনের যারা আছে তারাও ক্ষতিগ্রস্ত হবে তাদের এইসব উস্কানিমূলক ভাষণে। সেরকমই এই মানুষটার কথাই বলছি আমি। আর এই যে 1987 সালে মাত্র 47 বছর বয়সে বোমা বিস্ফোরণে জখম হয়ে কয়েকদিন পরে মারা যান এই ইহসান, বলেছিলাম আপনাদের একটু আগেই। আল্লাহর মার দুনিয়ার মার, ঈশ্বরের মার দুনিয়ার বার, ভগবানের মার দুনিয়ার বার, সহ্য হবে না ধর্মে। ঠিক তাই হলো। এরকম অনেক ভুরি ভুরি উদাহরণ আছে। আর এই যে ইহসান, তার পুত্র হচ্ছে এই ইফতিসাম জঙ্গি নেতা হাফিজ সঈদের অন্তরঙ্গ বন্ধু, অনুচর, সহকারী। পাক গুপ্তচর সংগঠন ISI এর সহযোগী হিসেবে তার একটা পরিচিতি রয়েছে। তিনি এখন পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI হয়ে তিনি এখন কাজ করছেন। তার বাবা তো এইভাবেই মারা গেল, বোম ব্লাস্ট হয়ে। এটাই আল্লাহর দোয়া, এটাই ঈশ্বরের
আশীর্বাদ, এটাই ভগবানের প্রতিক্রিয়া। আর কি হচ্ছে ব্যাপারটা, আস্তে আস্তে এগুলো জানা দরকার। জানুন আমার কাছ থেকে, আপনি ডিটেলস আমি আপনাদের বলছি। ভারতকে বিপদে ফেলার জন্য, ভারতের ভিতরে অশান্তি বাঁধানোর জন্য, একটা ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটি তৈরি করার জন্য পাকিস্তান এবং বাংলাদেশ এককাট্টা হয়েছে। আর 24শে অক্টোবর 2025, এটা নভেম্বর, এই গত মাসে ঢাকায় এসেছেন পাকিস্তানি আহলে হাদিসের এই প্রধান। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে স্বাগত জানান আদ দাওয়া ইসলাম নামে একটি কট্টরপন্থী সংগঠনের বা দলের পরিচালক আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। রাজ্জাকের যারা এই রাজ্জাক, আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, এর বাবা হচ্ছে নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আমন্ত্রণেই এই ইবতিসামের সফর বাংলাদেশ। এরা কিন্তু কেউ অশিক্ষিত নয়, কিন্তু শিক্ষাটা তারা খুব বাজে জায়গায় ব্যবহার করছেন। গোয়েন্দারা আমাদের ভারতীয় গোয়েন্দারা জেনেছেন যে 8ই নভেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকছেন ইবতিসাম। প্রায় পুরোটা সময় কাটাবেন উত্তরবঙ্গের রাজশাহী, ঠাকুরগাঁ, পঞ্চগড়, রংপুর, লালমনিরহাট, নীলফামারীতে। এগুলো সব বাংলাদেশের জঙ্গিদের একটা একটা করে ঘাঁটি আছে এই জেলাগুলো। এবং এই পুরো নভেম্বর মাসের 8ই নভেম্বর পর্যন্ত তার সফর সূচি 2025 সালে এই নভেম্বর মাস, যে মাসটা চলছে। এবার বিশুদ্ধবাদী ইসলামের প্রবক্তা আহলে হাদিসের সালাফি গোষ্ঠীর সম্মেলন হবে রাজশাহীর পবায় নভেম্বরের 6 এবং 7 তারিখে 2025 সাল, যেখানে হাজির থাকবেন এই পাক ধর্মগুরু। এইভাবে তারা পাকিস্তানে থেকে এসে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যেখানে জঙ্গিদের মোটামুটি একটা ভালো পকেট আছে, জোর আছে, তাদের জঙ্গি ঘাঁটি বলতে পারেন, জঙ্গিদের সমর্থনকারী পাবলিক কিছু আছে, জনগণ, সেসব জায়গায় তারা এই মিটিংগুলো করছে। আর কিন্তু তার আগে গোটা সময়টাই তিনি ঘুরে বেড়াচ্ছেন একের পর এক মাদ্রাসায় বাংলাদেশে। সোমবার বিকেলে গিয়েছিলেন তিনি চাঁপাই নবাবগঞ্জে ভারত সীমান্তের কয়েকটি মাদ্রাসায়। ভারত সীমান্তে প্রচুর পাকিস্তানের মদতপুষ্ট, বাংলাদেশের মদতপুষ্ট মাদ্রাসাগুলো আছে, যেখানে জঙ্গি তৈরি করা হচ্ছে, জঙ্গিদের হাব, জঙ্গিদের আতুর ঘর। আর বৃহস্পতিবার, আজকে সোমবার, গত বৃহস্পতিবার যাবেন তিনি রংপুর এবং পঞ্চগড়ের একাধিক মাদ্রাসায়। গত বৃহস্পতিবার নয়, এই আসছে যে বৃহস্পতিবার, গত বৃহস্পতিবার, আসছে যে বৃহস্পতিবার, এই আসছে বৃহস্পতিবার, আজকে সোমবার, মঙ্গল, বুধ, মাঝখানে দুদিন। এই বৃহস্পতিবারে তিনি যাবেন রংপুর এবং পঞ্চগড়ের একাধিক মাদ্রাসায়, সেখানে ভাষণ দেবেন, উস্কানিমূলক ভাষণ দেবেন, সবই ভারতের বিরুদ্ধে। কী করে ভারতকে ব্যতিব্যস্ত করা যায়, কী করে ভারতে ঢুকে ওই বৈষয়িক কাশ্মীরের বৈষয়িক ভিলার মতো কী করে নাশকতামূলক কাজ করা যায়, কিছু নিরীহ মানুষের প্রাণহানি ঘটানো যায়, এই বিষয়ে উনি উস্কানিমূলক, কুপ্ররোচনামূলক বক্তৃতা দেবেন। আরেকটা ব্যাপার, যে শুক্রবারের তারপরের বৃহস্পতিবার যাচ্ছেন, তারপর শুক্রবার, এই মাসে সেই শুক্রবার, এই সপ্তাহের শুক্রবারে লালমনিরহাট এবং নীলফামারীর কয়েকটি মাদ্রাসায় তিনি যাবেন। তারপরের দুদিন তিনি জয়পুরহাট এবং নওগাঁও মাদ্রাসা সফর ছাড়া কয়েকটি সভায় বক্তৃতা তিনি দেওয়ার কথা দেবেন এই ইবতিসামের
ভয়ঙ্কর জঙ্গি, ওসামা বিন লাদেনের মতো, অতটা ভয়ঙ্কর না হলেও ঠিক ওই পর্যায়ে তিনি আছেন এখন। তিনি রাজশাহী থাকাকালীন বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসার শিক্ষক এবং পরিচালকরা এসে তার সঙ্গে রুদ্ধদ্বার কক্ষে বৈঠক করে যাচ্ছেন। কুমিল্লা এবং খুলনার পাশাপাশি কক্সবাজারের রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ার দারুল ইকমা আল ইসলামিয়া মাদ্রাসার এক শিক্ষকও এই ইবতেসামের সঙ্গে ঘর বন্ধ করে আলোচনা করে গিয়েছেন। বাংলাদেশের প্রায় কোনায় কোনায়, ঘরে ঘরে পাকিস্তানের মদতে, পাকিস্তানের জঙ্গি নেতাদের কুপ্ররোচনায়, মদতে, শিক্ষায়, সব জায়গাতে একরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গি নেতা গড়ে উঠেছে, যেগুলো আমি আপনাদের বলছি। ভারতের পক্ষে খুবই খারাপ, খুবই সংকটপূর্ণ দিন আসতে চলেছে। হয়তো ভারতের সঙ্গে পেরে উঠবে না, কিন্তু সাবধান থাকা উচিত ভারতীয় নাগরিকদের। আর এর আগে তিনি ফেব্রুয়ারিতে সালাফিদের একটি সম্মেলনে এসেও 3 সপ্তাহ ধরে বেশ কিছু মাদ্রাসা পরিচালকের সঙ্গে একটি গোপন বৈঠক করে গিয়েছেন এই ইবতিসাম। বাংলাদেশে আহলে হাদিসের প্রধান আসাদুল্লাহ আল জালিবের সঙ্গেও তিনি দেখা করে গিয়েছেন। নামগুলো শুনছেন তো? এই নামগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন কি ভয়ঙ্কর রক্ত জমাট করা নাম এগুলো। রক্ত হাড় হিম হয়ে যাবে। আমাদের ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর, এত মাদ্রাসার সঙ্গে পাকিস্তানি এই ধর্মগুরু কেন যোগাযোগ করছেন সেই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসছে বা এসেছে। দেখা গিয়েছে মাদ্রাসাগুলিতে গিয়ে জ্বালাময়ী বক্তৃতার ছাত্রদের জিহাদি পথে আসার দাওয়াত মানে আমন্ত্রণ তো তিনি জানাচ্ছেনই, সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা উচ্ছেদ করে শরিয়ত সম্মত খিলাফত প্রতিষ্ঠার কাজে সার্বিক সহযোগিতায় মাদ্রাসা পরিচালকদের ওয়াদা মানে অঙ্গীকার প্রতিজ্ঞা করতেন, পরিচালকদেরকেও সেই প্রতিজ্ঞা তিনি করিয়েছেন, ওয়াদা করিয়েছেন। সারা দেশে এমন 326টি মাদ্রাসাকে চিহ্নিত করে সেখানে জিহাদি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে দাবি আমাদের ভারতীয় গোয়েন্দাদের। এতগুলো খবর ভারতীয় গোয়েন্দারা পেয়েছে, আজ না হলে কাল তারা তো এইভাবে ভারতের সীমান্তবর্তী গ্রামগুলোতে প্রথমে অ্যাটাক করবে, তারপরে হয়তো ভারতের মধ্যে অনুপ্রবেশ করবে, অশান্তির বাতাবরণ একটা সৃষ্টি করবে। তরুণ জিহাদিদের মগজে বিধর্মীদের বিরুদ্ধে ভয়ানক হিংসা ভরে দেওয়ার নানা প্রকার কাজে লাগানো হচ্ছে এইভাবে, যা সবিস্তারে শুনে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য খুবই উদ্বেগের ব্যাপার। ভারতীয় গোয়েন্দারা তাই বলছেন। সেই সঙ্গে সমাজ মাধ্যম কাঁপিয়ে TMD ট্যাগ লাইনে চলছে প্রচার, যার গুঁড়ো অর্থ টোটাল ম্যালাউন্স মানে হিন্দু, বৌদ্ধ, আদিবাসীদের মতো বিধর্মীদের ডেথ, মেরে দাও, নিকেশ করে দাও, বেছে বেছে। কি ভয়ঙ্কর ঘটনা, কি ভয়ঙ্কর পরিকল্পনা হতে যাচ্ছে এই সংখ্যালঘুদের বিরুদ্ধে যারা বাংলাদেশে আছে এখন। মোহাম্মদ ইউনিস সরকার পাকিস্তানের সঙ্গে যোগাযোগ সহজ করার একের পর এক কট্টরপন্থী ধর্মীয় নেতাকে বাংলাদেশে আনা হচ্ছে, যারা কেউ ইসলামী মৌলবাদী সংগঠনগুলির ঐক্যে হয়ে কাজ করছে, কেউ বা ছাত্রদের জিহাদি পথে আসার দাওয়াত দিচ্ছেন। এই ইবতেসাম জেহারের পরে পাকিস্তানের জমিয়তে ইসলামের, এ তো আপনারা জানেন, জামায়াতে ইসলাম ছাড়াও এই জমিয়তে উলামায়ের ইসলামের যে নেতা মাওলানা ফজলুর রহমান ঢাকা সফরে আসতে পারেন 13ই নভেম্বর 2025 সাল। রাওয়ালপিন্ডির মার্কাজুল নাদিমুল কোরআনের প্রধান
এই মুফতি সৈয়দ ফয়সাল নদীম শাহের রাজশাহী আসার কথা, এরা সব একটা জঙ্গি সংগঠন। এই নামগুলো যেগুলো বলছি খুব মানে উচ্চারণ করতেও খুব কষ্টকর। এগুলো কিন্তু এক একটা সব জঙ্গি সংগঠন, কিছু মাদ্রাসার সঙ্গে জড়িত। এখান থেকে এক একটা জঙ্গি নেতা গড়ে উঠছে, আছে, যে নামগুলো আমি আপনাদেরকে এইমাত্র বললাম। আর যে নামটা বললাম আপনাদের, রাওয়ালপিন্ডি, পাকিস্তানের রাওয়ালপিন্ডির মারকাজুল নদীবুল কোরআনের প্রধান মুফতি সৈয়দ ফয়সাল নদীম শাহের রাজশাহী আসার কথা 2রা ডিসেম্বর, বাংলাদেশের রাজশাহী, 2রা ডিসেম্বর 2025 সাল, নভেম্বর মাস চলছে, ঠিক পরের মাসে। এই পাকিস্তানি ধর্মগুরুদের ছড়ানো জিহাদি ভাবধারায় বাংলাদেশ এখন বারুদের স্তূপে পরিণত হয়েছে বলে আমাদের ভারতীয় গোয়েন্দারা বলছে। যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে ভারতীয় সীমানায়। তবে তারা জেনে বুঝে করছে। ভারত এখন পৃথিবীর অন্যতম সামরিক বাহিনী বা সামরিক দিক দিয়ে অন্যতম শক্তিশালী একটা দেশ। যদি ভারতের বিরুদ্ধে কিছু করে, ফুললি এরা নিকেশ হয়ে যাবে। ভারতকে তো অবশ্যই ঘরের শত্রুদের সঙ্গে লড়তে হচ্ছে, আর এরা হচ্ছে বাইরের শত্রু। এইটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে ভারতের পক্ষে এই পাকিস্তানের জঙ্গি নেতারা বা জঙ্গি সংগঠনগুলি একটা নয়, যতগুলো নাম বললাম প্রত্যেকটাই মাদ্রাসার সঙ্গে সংযুক্ত। আর মাদ্রাসায় লেখাপড়া যা হয় সে তো আপনারা বুঝতেই পারছেন যে মাদ্রাসার উদ্দেশ্যগুলো কী, মাদ্রাসার কাজ কী। এইটুকু আপনাদের জানালাম আমি। এর আগে আমি আরও একটা দুটো ভিডিও করেছি। এই খবরগুলো আপনাদের জানানো, আপনাদের সঙ্গে শেয়ার করার আমার ইচ্ছে ছিল, জানানোর আমার কর্তব্য, তাই জানানো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার কখনো আপনাদের সঙ্গে নিশ্চয়ই আবার দেখা হবে।